তো দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা, এলএলবি এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে বার কাউন্সিলের যে 7টি সাবজেক্ট আছে, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, তারপরে হচ্ছে যে এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, বার কাউন্সিল অর্ডার, এই 7টি সাবজেক্ট আমি আপনাদেরকে শেষ করে দিব। তার এই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইন, আজকেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপরে আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে থাকবে আমাদের ধারা 12 থেকে 37। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ধারা 5, ধারা 6, ধারা 7, পড়েছিলাম ধারা 52, ধারা 53। আজকে আমরা আপনাদের সবাইকে আজকের দ্বিতীয় ফ্রি লাইভ ক্লাসে স্বাগত। আমরা সবাই সবার মতো করে শেয়ার করব, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কেউ এই উদ্যোগটা নেয় নাই। আপনারা মিঠুন শাহকে উৎসাহ দিবেন। মিঠুন শাহ আপনাদেরকে অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ওকে, আমরা শুরু করছি। আচ্ছা, ধারা 12তে আমরা কি দেখি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 12তে কিন্তু আমরা একটা ব্যাপার দেখে থাকি, যে আমরা কিন্তু একটা ভুলভাবে শিখি, যে আমরা বলি যে 4টি চুক্তির ক্ষেত্রে কি করবে? 4টি চুক্তির ক্ষেত্রে আদালত সে চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে। কিন্তু না, একটা চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, একটা চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এর মধ্যে নির্ভর করতেছে সেই চুক্তির এনফোর্সিবিলিটি। আচ্ছা, তাহলে আমাদেরকে কিছু ওয়ার্ড তো শিখতে হবে। আমরা প্রথমে একটা ওয়ার্ড লিখব, কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের বাংলা হচ্ছে চুক্তি। আমরা সেকেন্ড ওয়ার্ড লিখব পারফরমেন্স। পারফরমেন্সের বাংলা হচ্ছে কার্য সম্পাদন। এখন এই পারফরমেন্স আর কন্ট্রাক্টকে আমরা একত্রে লিখব পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। বাংলা হচ্ছে চুক্তির কার্য সম্পাদন। এর পিছন আমরা আরেকটা শব্দ যোগ করব, স্পেসিফিক। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, তার মানে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আচ্ছা, আমাদের ধারা 12তে কিসের মামলা হয়? আমাদের ধারা 12তে মামলা হয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের। অর্থাৎ হচ্ছে একটি চুক্তিকে বলবৎকরণের মামলা দায়ের করা হয় ধারা 12তে। এই যে বলবৎকরণ, এনফোর্সেবল, এই শব্দটা মানে কি? এনফোর্স, ENFORCE, এনফোর্স, বলবৎ করা। বলবৎ করা মানে হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। আপনি এই যে একটা মেয়ের সাথে 14 ফেব্রুয়ারিতে বলতেছেন যে আই লাভ ইউ, সেও বলতেছে আই লাভ ইউ টু। তো এখন দেখেন, এটার বাস্তব রূপ হচ্ছে বিয়ে। তার মানে প্রেমের বাস্তব রূপ হচ্ছে বিয়ে। তার মানে এই প্রেমটা হচ্ছে একটা চুক্তি। এই চুক্তিটা যখন ভঙ্গ করবে, এক পক্ষ যখন বলবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তখন অপর পক্ষ আদালতে যাবে। আদালত যদি বলে যে হ্যাঁ তোমাদের বিয়ে করতে হবে, তার মানে আদালত চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দিল। তার মানে আদালত সে চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দিল। তার মানে বলবৎকরণ মানে কি? বাস্তবে রূপ দেওয়া। বলবৎকরণ মানে কি? বাস্তবে রূপ দেওয়া। এখন আমরা আরেকটা শব্দ লিখব। যে কন্ট্রাক্ট, চুক্তি, এটা তো আমরা জানি। এখানে একটা শব্দ উল্লেখ করব, এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট, চুক্তির বলবৎ যোগ্যতা। এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট, চুক্তির বলবৎ যোগ্যতা। এখন চুক্তির বলবৎ যোগ্যতা মানে কি? চুক্তির বলবৎ যোগ্যতা মানে হচ্ছে আপনি একটা মেয়েকে দেখতে গেছেন, আপনি বিয়ে করবেন, আপনি হচ্ছেন বিবাহযোগ্য পাত্র। আপনি একটা মেয়েকে দেখতে গেছেন, এখন মেয়েটিকে বিয়ে করবেন কি করবেন না, খেয়াল করবেন, মেয়েটিকে বিয়ে করবেন কি করবেন না, সেটা মেয়েটার মধ্যে কি কি উপাদান আছে সেটা বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্ত নেবেন। খেয়াল করবেন, সেটা বিশ্লেষণ করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। তার মানে হচ্ছে আদালত একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে কি দিবে না, আদালত একটি চুক্তিকে বাস্তবে রূপ দিবে কি দিবে না। একটা চুক্তিকে বাস্তবে রূপ দিবে, এটা আমরা রং ওয়ার্ড ইউজ করি, এটা আমরা বলতে পারি না। আমাদেরকে বলতে হবে একটি চুক্তির কার্য সম্পাদনের। একটা চুক্তিতে কি থাকে? একটা চুক্তিতে কাজ থাকে। একটা চুক্তিকে মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট
অর্থাৎ চুক্তিতে যে কাজের কথা বলা হয়েছে সেটির কার্য সম্পাদনের আদেশ, এটাকে আমরা বলে থাকি চুক্তি বলবৎকরণ, মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, চুক্তি অনুসারে পারফরমেন্স করা, চুক্তি অনুসারে কার্য সম্পাদন করা। এবার আমরা আসি, মানে একটি মেয়েকে আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা যেমন অনেকগুলো উপাদানের উপর নির্ভর করতেছে, একটা চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবেন কি দিবেন না এটা যেমন অনেকগুলো উপাদানের উপর, একটি মেয়েকে আপনি বিয়ে করবেন কি করবেন না এটা যেমন এটা যেমন অনেকগুলো উপাদানের উপর নির্ভর করতেছে, ঠিক তেমনি ভাবে একটি চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে কি দিবে না, একটি চুক্তির কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে কি দিবে না তাও নির্ভর করে যে চুক্তির থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটি চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওকে, এবার আসেন যে এখানে আমরা বলে থাকি 4 ধরনের চুক্তি না, এটা আমরা ভুলভাবে শিখি। তাহলে সঠিকটা কি? এখন একটা চুক্তি থেকে রেজাল্টটা কি হলো, ফলাফলটা কি হলো? আমি কি প্রেমের উদাহরণ দিয়ে বুঝাবো বলেন তো? একটু কমেন্ট করুন তো, আমি কি প্রেম ভালোবাসার উদাহরণ দিয়ে বুঝতে কি সহজ হয় কিনা, এটা কি বুঝাবো নাকি আমি আইনের ভাষায় বুঝাবো? আপনারা বলেন, আপনারা যেটা বলবেন সেটাই হবে। এবার দেখেন যে এবার আমরা একটু চেষ্টা করি, কি চেষ্টা করব? এবার আমরা দেখার চেষ্টা করব যে আমি আপনার সাথে চুক্তিবদ্ধ, মানে না ধরেন আমি একটা মেয়েকে ভালোবাসি, তো মেয়েটাকে বললাম যে আই লাভ ইউ, মেয়েটাও বললো আই লাভ ইউ, তার মানে এই ভালোবাসাবাসি মোটামুটি ভাবে পাকাপোক্ত হয়ে গেল। এখন দুজনের প্রতি এতই আকৃষ্ট, আমরা দুজনকে কথা দিয়ে ফেললাম যে আমি তোমাকে বিয়ে করব, সে বলল যে আমি তোমাকে বিয়ে করব। তার মানে ছেলে এবং মেয়ে দুজন কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেল যে আমি তোমাকে বিয়ে করব, সে বলল আমি তোমাকে বিয়ে করব। তার মিঠুন শাহ সেই জরিনাকে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব, সে বলল আমি তোমাকে বিয়ে করব। তার বিয়ে পাকাপোক্ত, তো মানে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেলাম বিয়ে করার জন্য। কিছুদিন পরে মিঠুন শাহ বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব না, কারণ তোমাকে আমি যেটা মনে করছিলাম তুমি সেটা না, সো আমি তোমাকে বিয়ে করব না। তার মানে আমি তোমাকে বিয়ে করব না, তাহলে আমি কি করলাম বলেন তো? আমি চুক্তিটাকে ভঙ্গ করলাম। খেয়াল করবেন, আমি চুক্তিটাকে ভঙ্গ করলাম। আমি তোমাকে বিয়ে করব না, এটার মানে হচ্ছে আমি চুক্তিটা ভঙ্গ করলাম। আমি যখন চুক্তিটাকে ভঙ্গ করলাম তখন মেয়েটি কোথায় গেল, মানে আরেক পক্ষ বাদী পক্ষ কই গেল? বাদী পক্ষ তখন আদালতে গেল। আদালতে গিয়ে বলল, আদালত মিঠুন শাহের সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম এই কাজটি করার জন্য, মিঠুন শাহের সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম মিঠুন শাহকে বিয়ে করার জন্য, এখন মিঠুন শাহ বলতেছে আমাকে বিয়ে করবে না। আদালত আপনি এই চুক্তিটাকে বাস্তবে রূপ দেন, আপনি এই চুক্তিটাকে বলবৎকরণের আদেশ দেন, আপনি এই চুক্তির স্পেসিফিক পারফরমেন্স করার আদেশ দেন। আমরা আইনের ভাষাতে চলে আসছি। তার মানে এই চুক্তিকে, মিঠুন শাহের সাথে আমার যে বিয়ের চুক্তি, এটাকে আপনি পারফরমেন্স করার আদেশ দেন, মানে মিঠুন শাহ যেন পারফরমেন্স করে, মিঠুন শাহ যেন আমাকে বিয়ে করে। তার মানে হচ্ছে মিঠুন শাহ যেন অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, মানে চুক্তি অনুসারে পারফরমেন্স করে থাকে, চুক্তি অনুসারে পারফরমেন্স করে থাকে। আমি চাই যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন সেটা দেখতে। আমি চাই, যেহেতু আমি ফ্রি লাইভ ক্লাস শুরু করেছি, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে সারা বাংলাদেশে আমি একাই ফ্রি সার্ভিস দিব, আমি এটা যেহেতু কথা দিয়েছি যে বার কাউন্সিল ফুল সিলেবাস শেষ করে দিব, আপনারা ভালোবাসার স্বরূপ আমাকে একটাই দিবেন, প্রতিদিন এত সংখ্যক শেয়ার করবেন যেটা দেখে মিঠুন শাহ অবাক হয়ে যাবে। আপনারা এই কাজটা করবেন, এত বেশি শেয়ার করবেন, ঘরে ঘরে যেন পৌঁছে যায়। ওকে, এবার আমরা আসি, তাহলে মেয়েটি আদালতে চলো ধারা 12 অধীনে কি?
স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। খেয়াল করবেন, মেয়েটি চাইল ধারা 12 অধীনে কি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে বোঝানো হয়েছে মিঠুন সাহা চুক্তি অনুযায়ী কাজ করবে। মিঠুন সাহা যে মেয়েটির সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তাকে বিয়ে করবে, সেটা অনুসারে কাজ করবে। তার মানে ধারা 12 ধারাতে আমরা কি চাই? ধারা 12তে আমরা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাই। এখন আদালত দেখতেছি এখানে মেয়েটিকে যদি মিঠুন সাহা বিয়ে না করে, এখানে মিঠুন সাহা যদি চুক্তি অনুসারে কার্য সম্পাদন না করে, খেয়াল করবেন, মিঠুন সাহা যদি চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন না করে, তাহলে মেয়েটির যেই পরিমাণ ক্ষতি হবে সেটা নির্ণয় করা সম্ভব না। কারণ আদালত দেখতেছে সকল ক্ষতিপূরণ তো নির্ণয়, সকল ক্ষতিপূরণ তো টাকা দিয়ে পূরণ করা সম্ভব না। এখানে তো মেয়ের মন নিয়ে খেলাধুলা করা হয়েছে। এই মেয়ের ভালোবাসার মূল্য হচ্ছে অমূল্য, এটাকে নির্ধারণ করা যাবে না। তখন আদালত বলবে যে মিঠুন বাবু দেখেন, এখানে যেহেতু মেয়েটির মন নিয়ে আপনি খেলা করছেন, তাকে ভালোবাসার স্বপ্ন দেখাইছেন, তাকে বিয়ে করার স্বপ্ন দেখাইছেন, তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, যেহেতু এই ভালোবাসার মূল্যকে ক্ষতিপূরণের মাধ্যমে নির্ণয় করা সম্ভব না, এখানে মেয়েটির কি ধরনের কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটুকু ক্ষতিপূরণ, কতটুকু ক্ষতি হয়েছে, এটা যেহেতু অ্যাসার্টেন করা, এটা যেহেতু ডিটারমাইন করা সম্ভব না, সো আপনি মেয়েটিকে বিয়ে করেন, আপনি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করেন। অর্থাৎ আদালত এখানে চুক্তিটিকে এনফোর্সিবিলিটি দিল, চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দিল, অর্থাৎ চুক্তিটিকে বাস্তবে রূপ দিল, চুক্তি কার্য সম্পাদনের আদেশ দিয়ে দিল। তার মানে দেখেন, এক পক্ষ যখন চুক্তি ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গের ফলে যে কাজের জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছিলাম, এই চুক্তি ভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হয়, এটা যখন নির্ণয় করা সম্ভব হবে না, এটা যখন ডিটারমাইন করা, অ্যাসার্টেন করা সম্ভব হবে না, তখন আদালত চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের আদেশ দিবে। আর চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের আদেশকে আমরা বলে থাকি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের আদেশকে আমরা বলে থাকি একটা চুক্তিকে বলবৎকরণের আদেশ, একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ। তাহলে এখানে দেখেন, তাহলে ধারা 12তে আমরা একটা পয়েন্ট খুঁজে পেলাম। এবার আদালত বলতেছে, তারপরে একটা পয়েন্ট আমরা লিখে ফেললাম ধারা 12তে। আদালত বলতেছে, কি বলতেছে? আচ্ছা, কেউ যদি লাইভে আসতে চান তাহলে আপনি রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো, আলোচনা করব। ওকে, আদালত বলতেছে মিঠুন সাহা, মেয়েটি আপনাকে ভালোবেসেছিল, মেয়েটি আপনার কাছে সে ভালোবাসার মূল্য হিসেবে মেয়েটি আপনার কাছ থেকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছে। কয় লক্ষ টাকা? মেয়েটি আপনার কাছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছে, আর আপনি মেয়েটিকে দিতে চাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা। তার মানে চুক্তিভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হচ্ছে, সে ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার হচ্ছে না। তার মানে মেয়েটিকে আপনি দিতে চাচ্ছেন 1 লক্ষ টাকা, কিন্তু মেয়েটি বলছে আমার লাগবে 50 লক্ষ টাকা। তার মানে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে আপনি মেয়েটিকে পর্যাপ্ত প্রতিকার দিতে পারছেন না। যে পক্ষ চুক্তিভঙ্গ করেছে, চুক্তিভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হয়েছে, তা যদি আর্থিকভাবে পর্যাপ্তভাবে পূরণ করা সম্ভব না হয়, তখনই হচ্ছে আদালত বলবে, যেহেতু তুমি আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার বাদীপক্ষকে দিতে পারতেছো না, সো তুমি অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, চুক্তি অনুসারে
স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট করো, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করো। আমি এই চুক্তিটাকে এনফোর্সিবিলিটি দিলাম, আমি এই চুক্তিটাকে বলবৎকরণের আদেশ দিলাম। ক্লিয়ার বিষয়টা? তার মানে হচ্ছে চুক্তি ভঙ্গের ফলে যে পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার দেওয়া সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আদালত ধারা 12 অধীনে কি করবে? ধারা 12 অধীনে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের কি দিবে? স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের আদেশ দিবে। আমাদেরকে এই শব্দটা বুঝতে হবে। স্পেসিফিক সুনির্দিষ্ট পারফরম্যান্স কার্য সম্পাদন কিসের? কিসের? কন্ট্রাক্টের, চুক্তির। তার মানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আমরা দায়ের করি ধারা 12 অধীনে। এবার আমরা এখন আদালত দেখতেছি এই মেয়েটির যে পরিমাণ ক্ষতি হয়েছে এটাই ছেলেটি কখনো পূরণ করতে পারবেন না। কোনোভাবেই আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে এই ছেলেটি এতই অক্ষম, এতই অসহায়, এই ছেলেটি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বা কোনোভাবে কি করতে পারবে না, কোনোভাবে এটা পূরণ করতে পারবে না। তখন বলবে এত ঝামেলার দরকার নাই, এত ঝামেলার দরকার নাই। আপনি অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট চুক্তি অনুসারে কার্য সম্পাদন করেন, আপনি চুক্তি অনুসারে কার্য সম্পাদন করেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসেন। তার মানে দেখেন তিনটি চুক্তি না, আমরা একটু ভুলভাবে শিখি। তিনটি চুক্তি না, একটা চুক্তি থেকে 3 ধরনের পরিস্থিতি আমরা দেখলাম। একটা চুক্তি ভঙ্গের ফলে 3 ধরনের কনসিকুয়েন্স আমরা দেখলাম। যে একটা চুক্তি ভঙ্গ হলো কম্পেনসেশন যদি দেওয়া সম্ভব না হয়, একটা চুক্তি ভঙ্গ হলো কম্পেনসেশন যদি সাফিসিয়েন্ট রিলিফ না হয়, একটা চুক্তি ভঙ্গ হলো সেই চুক্তি ভঙ্গের ফলে যেই পরিমাণ কম্পেনসেশন হলো, যেই পরিমাণ ড্যামেজ হলো, এটা যখন নির্ধারণ করা সম্ভব না হয়, এই পরিস্থিতিতে আদালত সেই চুক্তির কার্য সম্পাদনের আদেশ দিবে যেই পক্ষ ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, যে পক্ষ চুক্তিটি ভঙ্গ করেছে। এবার আসেন, এখানে 12 ধারা আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই চুক্তিটা কিসের মধ্যে? এই চুক্তিটা কিসের মধ্যে? কিসের মধ্যে? এই চুক্তিটা হচ্ছে ট্রাস্টের মধ্যে। এই চুক্তিটা সম্পাদিত হয়েছে ট্রাস্টের মধ্যে। ট্রাস্টের মধ্যে একটা চুক্তি যখন ট্রাস্টের অন্তর্ভুক্ত হবে, তখন আদালত কি করবে? তখন আদালত সেই চুক্তিকে কার্য সম্পাদনের আদেশ দিবে, বলবে, অর্থাৎ সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ আদালত দিবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা 4 ধরনের পরিস্থিতিতে একটি আদালত চুক্তিকে বলবৎকরণের আদেশ দেয়। আদালত একটি কন্ট্রাক্টের এনফোর্সিবিলিটি দেয়, বলবৎকরণের আদেশ দিয়ে থাকে। ক্লিয়ার? এবার আসেন, তো মেয়েটির সাথে মিঠুন শাহর প্রেম, তো প্রেম, মিঠুন শাহ সেই মেয়েটিকে বিয়ে করবে, মেয়েটিও মিঠুন শাহকে বিয়ে করবে। আমি 2021 সালের 1 জানুয়ারি মেয়েটিকে বললাম যে আমি তোমাকে বিয়ে করব না। খেয়াল করবেন, আমি তাহলে মেয়েটির সাথে চুক্তিভঙ্গ করলাম 2021 সালের 1 জানুয়ারি। মেয়েটি আদালতে গেল 2023 সালের 1 জানুয়ারি। খেয়াল করবেন, 2023 সালের 1 জানুয়ারি কান্না করতে করতে গিয়ে আদালতকে বলতেছে, আদালত, আমার তো আর কোথাও বিয়ে হচ্ছে না। মিঠুন শাহ আমাকে কথা দিয়েছিল, মিঠুন শাহ আমার সাথে চুক্তিবদ্ধ করেছিল, মিঠুন শাহ আমাকে বিয়ে করবে, মিঠুন শাহ চুক্তি অনুযায়ী কাজ করবে, মিঠুন শাহ স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট করবে। এখন মিঠুন শাহ স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট করার জন্য জিনাই করেছে, অস্বীকার করেছে 2021 সালের 1 জানুয়ারি। আমি আপনার দ্বারস্থ হলাম আদালত 2023 সালের 1 জানুয়ারি। আদালত বলবে এটা কি মগের মুল্লুক নাকি? এটা তো মগের মুল্লুক না। আপনি যখন আসবেন তখনই রিলিফ পেয়ে যাবেন, পাইছেনটা কি?
আপনি আইন পড়ে আসেন, আপনি তামাদিয়ানের 113 অনুচ্ছেদ দেখে আসেন। তামাদিয়ানের 113 অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দিছে, তামাদিয়ানের 113 অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দিছে, for a specific performance of contract you have to file a suit within 1 year from the date of breach of contract। তার মানে হচ্ছে আপনাকে 1 বছরের মধ্যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 113 অফ লিমিটেশন অ্যাক্ট 1908। 1 বছর, তাহলে তামাদি কত 1 বছর। তার মানে এই যে 2021 সালে 1 জানুয়ারি চুক্তিটা ভঙ্গ করছে, মাইয়াটা গেছে কবে? সে গেছে 2023 সালের 1 জানুয়ারি। আদালত বলবে এটা খারিজ, তামাদি আইনের 3 ধারা অনুসারে খারিজ। কারণ আপনার জন্য যে নির্ধারিত সময় তামাদি আইনের 113 অনুচ্ছেদে যেটা বলে দিছে যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে 1 বছরের মধ্যে, এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আসতে পারেন নাই, সো আপনি প্রতিকার পাচ্ছেন না। তবে আমরা কি এটা বলতে পারি কিনা, আচ্ছা শেয়ারের সঙ্গে কি 500 বা 600 হয়েছে, আপনারা কি পারবেন যে এই ফ্রি ক্লাসটা সমস্ত সামর্থ্যহীন শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে? আপনারা কি পারবেন? আপনারা যদি এই কথাটা আমাকে দেন, আমি আপনাদেরকে ফ্রিতে নোট তৈরি করে দিব, শীট তৈরি করে দিব ফ্রিতে। আমি যেই কাজটা আমার সময়ের অভাবে আমি করি না, সেই সারা রাত জেগে হলেও আমি আপনাদেরকে সেটা করে দিব। কিন্তু আপনাদেরকে একটাই কাজ করতে হবে, আইনের প্রতিটি শিক্ষার্থীর ঘরে, বিশেষ করে যার পকেটে টাকা পয়সা নাই, তার ঘরে আপনারা শেয়ার করে পৌঁছে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার দাবি। আর যার টাকা পয়সা আছে এর কাছে শেয়ার করার কোনো দরকার নাই, এ আমার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়বে। কিন্তু যার টাকা পয়সা নাই এর কাছে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনি পৌঁছে দিবেন। যে ছেলেটা টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে দিতেছে, যে ছেলেটা টাকার অভাবে কোনো কোচিং সেন্টারে পড়তে পারে না, যে ছেলেটা টাকার অভাবে পড়াশোনার স্বপ্নই বাদ দিয়ে দিচ্ছে, তার কাছে আপনারা পৌঁছে দিবেন। এটা আপনাদের প্রতি আমার দাবি। আপনারা বড় লোকদের কাছে পৌঁছে দিবেন এটা আমি চাই না, আপনারা সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন যারা মিঠুন সাহার মতো মানে 25 টাকায় খেতে কাজ করে এই পর্যন্ত এসেছে, আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন। ওকে ওকে, আমরা পড়ায় চলে আসি। তাহলে দেখেন, আমরা কি এটা বলতে পারি কিনা তামাদির প্রশ্নে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না? হ্যাঁ বলতে পারি। কারণ হচ্ছে আপনি যদি তামাদির মধ্যে আর্টিকেল 113 অধীনে যদি আপনি করেন, মামলা দায়ের না করেন নির্ধারিত 1 বছরের মধ্যে, তাহলে কি হবে বলেন তো? তাহলে কিন্তু আপনার এই মামলাটা খারিজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে, নির্দিষ্ট তামাদির মধ্যে আপনি যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের না করেন, তাহলে আদালত সেটা দিতে পারবে না। অর্থাৎ একটি চুক্তিকে বলবৎকরণের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি দায়ের করেছেন কিনা। আচ্ছা ভাই, এবার একটু ক্রিটিক্যালি পড়ি, তাহলে তো আমাদের প্রশ্নে বাদ হয়ে যাচ্ছে। এখন আপনার পরীক্ষাতে আসলো, বিশাল করে একটা ফ্যাক্ট দিয়ে দিল, বিশাল করে একটা ঘটনা দিয়ে দিল, সে বিশাল ঘটনার মধ্যে কোনো একটা জায়গাতে বলে দিল এই ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার কোনোভাবেই সম্ভব না। তাহলে এই চুক্তির ভবিষ্যৎ কি, এটার কনসিকুয়েন্স কি, এটার এনফোর্সিবিলিটি যাচাই করুন। তার মানে XY এর মধ্যে চুক্তি, আমি একটা যদি উদাহরণ বলি, XY এর মধ্যে চুক্তিবদ্ধ হলো, চুক্তি অনুযায়ী Y কার্য সম্পাদন করতে অস্বীকৃতি জানালে আদালত দেখলো যে চুক্তি ভঙ্গের ফলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয় করা সম্ভব নয়। আপনি উক্ত ঘটনা থেকে চুক্তির বলবৎযোগ্যতা যাচাই করুন। আপনি উক্ত ঘটনা থেকে এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্ট যাচাই করুন। এনফোর্সিবিলিটি অফ কন্ট্রাক্টকে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উত্তর করুন। তখন আপনাকে বলতে হবে যে ধারা 12তে স্পষ্ট করে বলা হয়েছে,
ধারা 12তে স্পষ্ট করে বলা হয়েছে চুক্তিভঙ্গের ফলে যদি কি হয়েছে, চুক্তিভঙ্গের ফলে যদি যেই পরিমাণ ক্ষতি হবে এটা যখন অ্যাসার্টেন করা, নির্ধারণ করা সম্ভব না হয়, তখন সে চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দেয় না ধারা 12 অধীনে। ক্লিয়ার বিষয়টা? একটা হচ্ছে তামাদির প্রশ্ন, আর হচ্ছে আপনাকে বিশাল একটা ঘটনা তুলে দিবে পরীক্ষার খাতায়। কিন্তু মনে করবেন যে পরীক্ষক কিন্তু একটা সেকশনকে মাথায় রেখে কিন্তু প্রশ্ন তৈরি করে। পরীক্ষকের মাথায় কিন্তু থাকবে সে ধারা 12 মধ্যে যে 4টি ক্ষেত্র আছে, একটি চুক্তি থেকে সৃষ্ট 4 ধরনের পরিস্থিতি আছে, এই 4 ধরনের পরিস্থিতি যে কোনো একটা পরিস্থিতি আপনার ফ্যাক্টের মধ্যে তুলে দিবে, আপনাকে প্রবলেমেটিক কোশ্চেনের আনসার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার দেখেন, এবার হচ্ছে আমাদের খেলা। আচ্ছা, সবাই একটু 5-এর ডিতে জানতো, 5-এর গহতে যান। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস কিন্তু গতকালকে হয়ে গেছে। প্রতিদিন লাইভ ক্লাস হবে, প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে। এটা বাংলাদেশে প্রথম হচ্ছে, প্রথম। সো আপনারা থাকবেন, শেয়ার করবেন, সবাইকে জানাবেন। ওকে, এবং বাংলাদেশে প্রথম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই সারা বাংলাদেশের আইন শিক্ষার্থীদেরকে ফ্রি পড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কিন্তু অনলাইনে নাই। অনলাইনে যত ভিডিও, যত লেকচার দেখবেন, কেউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না আমার জানা মতে। সো আমি বলবো যে আপনারা এখানে থাকবেন। আমি যতটুকু জানি বুঝি চেষ্টা করব আপনাদের জন্য, শুধুমাত্র যারা সামর্থ্যহীন, যাদের টাকা পয়সা নাই তাদের জন্য, যারা মনে করেন দুর্বল, যারা মনে করেন যে আপনার কনফিডেন্স নাই, যারা মনে করেন যে আপনি আইন বুঝেন না, পারেন না, তাদের জন্য আমি আছি, আমি থাকবো। কিন্তু আপনারা কি করবেন? আপনারা শুধু আমাকে সাপোর্ট দিবেন, সাহস দিবেন, সবাইকে জানাবেন। ওকে, এবার চলে আসেন, দেখেন এবার দেখেন মজাটা কোথায়। ধারা 5-এর ডিতে যান, সেকশন 5-এর ডিতে যান, মানে গহতে যান। সেকশন 5-এর ডিতে দেখেন একটা কথা আছে যে আপনি পক্ষদের অধিকার নির্ণয়ের মাধ্যমে, কোনো কিছু ঘোষণা প্রদানের মাধ্যমে আপনি প্রতিকার দিতে পারবেন। কি দিতে পারবেন? প্রতিকার দিতে পারবেন। আদারওয়াইজ দেন অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন, ঠিক এরকম লেখা আছে, আদারওয়াইজ দেন অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন, মানে আছে ক্ষতিপূরণের মাধ্যমে পারবেন না। আদারওয়াইজ দেন মানে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো মাধ্যমে আপনি পাচ্ছেন। তার মানে কম্পেনসেশনের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া সম্ভব না। আমরা গত ক্লাসে দেখছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার পন্থা হচ্ছে 5টি, উপায় হচ্ছে 5টি, এটা স্পষ্ট করে ধারা 5-এ বলে দিছে। তার 5-এর ডি নিয়ে আমরা কথা বলতেছি, 5-এর 4 নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলতেছি। সেখানে দেখতেছি যে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না, তার মানে আদালতের কাছে যদি আপনি ক্ষতিপূরণ চান, সেক্ষেত্রে আদালত ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দিবে না। আচ্ছা ভাই, ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দিবে না, তাহলে তো অবাক কাণ্ড। ধারা 12-তে তাহলে বারবার ক্ষতিপূরণ শব্দটা ইউজ কেন করা হচ্ছে? কেন? প্রশ্ন জাগে না? আচ্ছা, আপনারাই বলেন, আমি কয়েকটা কমেন্ট পড়ব, আপনারাই বলেন যে ধারা 12-তে ক্ষতিপূরণ শব্দটা ইউজ করতেছে, বারবার ব্যবহার করতেছে, ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না, ক্ষতিপূরণ পাওয়া যাবে না, ক্ষতিপূরণ নির্ণয় করা সম্ভব না, এই ক্ষতিপূরণ শব্দটা ইউজ করতেছে বারবার। কিন্তু ধারার 5-এর ডিতে বলতেছে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না। ক্ষতিপূরণ শব্দটা তাহলে কেন ধারা 12-তে আসলো? আচ্ছা, এটা কি একটা প্রশ্ন হওয়ার মতো জায়গা না? আপনাদের কি মনে হয়? এটা কি প্রশ্ন হওয়ার মতো জায়গা? বিষয়টা কি ক্রিটিক্যাল না? ধারা 5-এ বলছে ক্ষতিপূরণ হবে না, ধারা 12-তে কি আবার ক্ষতিপূরণকে যোগ করে দিছে। অবাক কাণ্ড না? এবং অনেক জায়গাতেই ক্ষতিপূরণকে যোগ করে দিছে। এটা কেন? কেউ কি বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন আমি লাইভে নিয়ে আসবো। যে কোনো কেউ যদি বলতে পারেন আমি লাইভে নিয়ে আসবো এবং একটা পুরস্কার দিব। কেউ কি বলতে পারবেন? একমাত্র আমার কাছে যারা জুমে ক্লাস করেন তারা বাদে, আমার কাছে যারা টাকা দিয়ে জুমে পড়েন তারা বাদে কেউ কি বলতে পারবেন?
ওকে, এখানে দেখেন বিষয়টা খুব ইজি, বিষয়টা খুবই ইজি। কিভাবে ইজি? কিভাবে ইজি? ইজি হচ্ছে যে আমি কি ক্ষতিপূরণকে মূল প্রতিকার হিসেবে চাচ্ছি কিনা, আমি কি আদালতের কাছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা দায়ের করছি না যে আদালত আমাকে আপনি ক্ষতিপূরণ দেন, আমি আদালতের কাছে চাইছি কিনা যে আদালত এখানে চুক্তিভঙ্গ করা হয়েছে, আপনি আমাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেন, আমি কি 12 ধারাতে এটা চাইছি কিনা? আমি 12 ধারাতে এটা চাই নাই, আমি 12 ধারাতে চাইছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, আমি 12 ধারাতে চাইছি একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ, একটি চুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার আদেশ আমি 12 ধারাতে চাইছি। 12 ধারাতে আমি ক্ষতিপূরণ চাই নাই। আমি চাইলাম বরিশালের একটি মেয়েকে বিয়ে করতে। আমি কি চাইছি? বরিশালের একটি মেয়েকে বিয়ে করতে। বরিশালের একটি মেয়েকে বিয়ে করার জন্য বরিশালের সেই মেয়ের বাপের সাথে চুক্তিবদ্ধ হইলাম। তার বাপ মনে মনে চিন্তা করতেছে এই ছেলেটিকে খাতা কম্বল দিয়ে বিদায় করা যায় কিনা, এই ছেলেটিকে খাতা কম্বল দিলে সেই ছেলেটি খুশি হবে কিনা, এই ছেলেটির কাছে আমার মেয়ে আমি দিব না। কিন্তু ছেলেটি যুক্তি দেখালো যে মেয়েটিকেই দরকার। তার মানে হচ্ছে খাতা কম্বলের কথা বাপ কিন্তু চিন্তা করছে, খাতা কম্বলের কথা কিন্তু মেয়ের বাপ কিন্তু চিন্তা করছে না, মেয়েকে দিব না, খাতা কম্বল দিয়ে আমার বিদায় করে দিব। কিন্তু আমি তো নাসর বান্দা, আমার মেয়েটিকেই কিন্তু লাগবে, আমার মেয়েটিকেই কিন্তু লাগবে। খেয়াল করবেন, আমি আদালতের কাছে চাইছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, আমি আদালতের কাছে চাইছি একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ। খেয়াল করবেন, আমি আদালতের কাছে চাইছি একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ, একটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ। আদালত দেখতেছে আমি কিন্তু ভাই আদালতের কাছে ক্ষতিপূরণ চাই নাই। আদালত দেখতেছে এই যে চুক্তি ভঙ্গ করছে, বাদীকে ক্ষতিপূরণ দিয়ে কোনোভাবে প্রতিকার দেওয়া সম্ভব কিনা এটা আদালত চিন্তা করতেছে। আদালত চিন্তা করতেছে কোন প্রেক্ষিতে? আদালত চিন্তা করতেছে আমি যেটা চাইছি তার প্রেক্ষিতে, আমি যেটা চাইছি তার প্রেক্ষিতে, অর্থাৎ মূল প্রতিকারের সাথে সামঞ্জস্য রেখে আদালত চিন্তা করতেছে, মূল প্রতিকারের সাথে সামঞ্জস্য রেখে আদালত চিন্তা করতেছে ক্ষতিপূরণের মাধ্যমে এখানে প্রতিকার দেওয়া সম্ভব কিনা। এখানে আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ দ্য অরিজিনাল রেমেডি, হোয়াট ইজ দ্য অরিজিনাল ক্লেম অফ দ্য পার্টি, যে পার্টি আসলে কি ক্লেম করছে, পক্ষ আসলে কি দাবি করছে। পক্ষ যদি ক্ষতিপূরণ দাবি করে থাকে তাহলে আদালত বলবে টাটা বাই বাই, কারণ ধারা 5 ডিতে বলছে ক্ষতিপূরণের মাধ্যমে আদালত কোনো প্রতিকার দিতে পারবে না, বা বাদী যদি ক্ষতিপূরণ চায় সেখানে চাইতে পারবে না। ধারা 5 ডিতে কিন্তু স্পষ্ট করে বলে দিছে। বাট প্রত্যেকটা জায়গায়, অনেক জায়গাতে আমরা ক্ষতিপূরণ শব্দটাকে দেখে থাকি, ক্ষতিপূরণ কিন্তু মূল প্রতিকার হিসেবে চাওয়া হয় না। অর্থাৎ আমি মামলা করছি কেন, আমি মামলা কি ক্ষতিপূরণ চেয়ে করছি, নাকি মামলা করছি অন্য কোনো প্রতিকারের কারণে? ক্ষতিপূরণ শব্দটা আসতেছে পাশাপাশি পাশাপাশি বা পরিবর্তে আসতেছে, কিন্তু আমি চাইছি কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ। আচ্ছা, আপনাদের কেমন লাগতেছে, কেমন লাগতেছে ক্লাসটা? প্রেম ভালোবাসার উদাহরণ, সর্বোপরি ক্লাসটা কেমন লাগতেছে? যারা নতুন আছেন তাদেরকে বলবো প্রতিদিন কিন্তু এই পেজে ক্লাস হবে, এভাবেই ক্লাস হবে। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা, এলএলবি এলএলএম ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি থাকবো, আছি। আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে? ওকে, মাসুদ রানা, তালুকদার শরীফ আহমেদ, এপি সৌরভ, সুমন খান সবাই বলতেছেন ভালো লাগতেছে। ওকে, আমরা যেহেতু ভালো লাগতেছে আরে শুরু করি। তার মানে এই ক্ষতিপূরণকে আমি চাইতে পারবো না? ধারা 5 ডিতে যেহেতু বলে দিছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ ক্ষতিপূরণকে আমি চাইতে পারবো না? হ্যাঁ পারবো। আচ্ছা, এবার দেখেন রিলেশনটা, দেখেন রিলেশন কি জিনিস। ধারা 12তে আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছেন, খেয়াল করেন। ধারা 12তে আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছেন।
ধারা 12তে আপনি একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ চাইছেন, আদালত এটাকে ধরেন ডিসমিস করে দিল, আদালত খারিজ করে দিল। মানে আপনি বরিশালের মেয়েটিকে বিয়ে করতে চাইলেন, বাপ বলল তোমার মতো ছেলের কাছে তুমি অনলাইনে এসে বকবক করো, তোমার কোনো ক্যারিয়ার নাই, তুমি মিঠুন সাহা, তোমার কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। তার মানে আমি এর কইলাম যে আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই, তখন কইতেছে আপনার ক্যারিয়ারকে। আমি বললাম যে আমি মিঠুন সাহা, আমি অনলাইনে বকবক করি। তখন বরিশালের মেয়ের বাপ কইতেছে যে আপনি যেহেতু অনলাইনে বকবক করেন, আপনার যেহেতু সুনির্দিষ্ট কোনো ক্যারিয়ার নাই, আপনার কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। তার মানে আমি চাইলাম, মেয়ে আমাকে খারিজ করে দিল। আমি ধারা 12তে চাইলাম চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, এটাকে আদালত খারিজ করে দিল। আদালত সে চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দিল না, আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিল না, আদালত স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের আদেশ দিল না ধারা 12-র অধীনে। ধারা 12-র অধীনে কিছুদিন পরে মনে হলো যে বরিশালের সেই মেয়ের বাপের কাছে আরেকটা বার যাই। গেলাম, গিয়া বললাম, আঙ্কেল আপনাকে তো স্যার শ্বশুর বলা হলো না, এখন আপনাকে কাকু বলি। কাকু দেখেন, যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে আসছিলাম, আপনি এটাকে খারিজ করে দিলেন, মেয়েটিকে বিয়ে দিলেন না। এই যে আমি বরিশালে লঞ্চে করে আইছি, শীতের জামা কাপড় কিনে আমি আসছিলাম এবং নতুন একটা জুতোও কিনছিলাম। হ্যাঁ, এজন্য আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আমি অনেক ক্ষতিগ্রস্ত এই ব্যাপারটাতে। আপনার মেয়ের বিয়েকে কেন্দ্র করে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত। আপনি আমাকে কিছু ক্ষতিপূরণ দেন, আপনি আমাকে 5,000 টাকা দেন। তার মানে আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছি, এটাকে আদালত খারিজ করে দিল। খারিজ করে দেওয়ার পরে একই কারণে আমি বলতেছি, আদালত সেখানে তো আপনি আমাকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেন নাই, আপনি চুক্তিটাকে বলবৎকরণের আদেশ দেন নাই। এখন এই চুক্তিটাকে কেন্দ্র করে আমি যত ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনি তার ক্ষতিপূরণ দেন। মেয়েটির বাপ তখন বলতেছে, আরে বেটা, তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে আসছিলা, কি বলছে, তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে আসছিলা, তখনই তোমার বলা উচিত ছিল যে তোমার লঞ্চের ভাড়া লাগবে, তোমার ক্ষতিপূরণ লাগবে। কি বলছে মেয়ের বাপ, খেয়াল করবেন। মেয়ের বাপ বলছে যে তুমি যখন আমার মেয়েকে বিয়ে করার অফারটা করছো, তখনই তোমার উচিত ছিল আমার কাছে কিছু ক্ষতিপূরণ চাওয়া, আমার কাছে ভাড়া চাওয়া। আমার কাছে বলা উচিত ছিল তুমি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ, তুমি যেহেতু বলো নাই, আমি তোমাকে এখন 1 পয়সাও দিতে পারবো না, আমি তোমাকে কোনো ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারবো না, কারণ আমি তো রিফিউজ করেছি আমার মেয়েকে তোমার কাছে দিব না। আমি যেহেতু আমার মেয়েকেই তোমার কাছে দেই নাই, আমি এখন দ্বিতীয়বার একই কারণে তুমি চাইতেছো ক্ষতিপূরণ, আমি দিতে পারবো না। এবার আসেন, আদালত বলতেছে যে আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছেন, আমি খারিজ করে দিছি, আবার একই কারণে ক্ষতিপূরণ চাচ্ছেন, আপনার সাহস তো কম না? আপনার উচিত ছিল আপনি যখন 12 ধারাতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছেন, তখনই আপনার বলা উচিত ছিল যে আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পাশাপাশি আপনার কাছে ক্ষতিপূরণ চাচ্ছি, আপনি ক্ষতিপূরণ দিবেন, ক্লিয়ার বিষয়টা? আমাদের 500-র বেশি শেয়ার হয়ে গেছে। আই লাভ ইউ, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের জন্য সারা রাত জাগবো। আপনারা যদি চান আমি আপনাদের জন্য সারা রাত জাগবো, সব সময় কাজ করব, প্রতিদিন ক্লাস এভাবেই চলতে থাকবে, কারণ আপনারা আমাকে ভালোবাসেন। 500-র উপরে শেয়ার হয়েছে, আপনারা এই শেয়ারের সংখ্যাটা ধরে রাখবেন, আমি আপনাদের জন্য সব করব, সব। এই লাইভ ক্লাস থেকে আপনি পাস করবেন, আমি সেই ব্যবস্থা করে দিব। প্রয়োজন আমি টাকার ক্লাস বন্ধ করে দিব, আপনাদেরকে পড়াবো। প্রয়োজন আমি টাকার ক্লাস বন্ধ করে আপনাদেরকে পড়াবো। আপনারা জাস্ট প্রতিটি সামর্থ্যহীন আইন শিক্ষার্থীর ঘরে পৌঁছে দিবেন, যার পকেটে টাকা নাই, যে টাকার অভাবে পড়তে পারে না, তার ঘরে পৌঁছে দিবেন। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। ওকে, এবার আমরা আসি
তাহলে ধারা 12 অধীনে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আমি দায়ের করি, আদালত খারিজ করে দেয়। পরবর্তীতে আমি যখন ক্ষতিপূরণ চাই একই বিষয়ে, একই কারণে, একই চুক্তি থেকে, তখন আদালত বলতেছে এখানে আমি ক্ষতিপূরণ দিতে পারবো না। তার মানে হচ্ছে একবার যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হয়ে যায়, পরবর্তীতে একই কারণে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা যাবে না। ধারা হচ্ছে 29। ধারা কত? 29। তাহলে সেকশন 12 সাথে কত? 29। সেকশন 12তে কি চাইছি? সেকশন 12তে চাইছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ। আদালত কি করলো? আদালত সেকশন 12 অধীনে দায়ের করা চুক্তি বলবৎকরণের মামলাকে আদালত ডিসমিস করে দিল, আদালত খারিজ করে দিল। কিছুদিন পরে আমি হাঁটতে হাঁটতে আদালতে গেলাম। আদালতে গিয়ে বললাম যে আদালত আপনি তো এই মামলাটিকে খারিজ করে দিয়েছেন, ভালো কথা, আপনি এখন আমাকে সান্ত্বনা স্বরূপ কিছু ক্ষতিপূরণ দেন। আদালত বলল, বাবা তোমার জন্য একটা সুযোগ ছিল, তুমি সেই সুযোগটা অ্যাপ্লাই করো নাই। তোমার জন্য সুযোগ ছিল ধারা 19-এর অধীনে, তুমি ধারা 19-এর অধীনে বলতে পারতা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের অতিরিক্ত হিসেবে তুমি ক্ষতিপূরণ চাও। তুমি ধারা 19-এর অধীনে বলতে পারতা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ যদি আপনি না দিতে পারেন তাহলে এর পরিবর্তে আপনি ক্ষতিপূরণ দিবেন। আপনি সেটা বলেন নাই। 29 ধারার অধীনে আমি আপনাকে ক্ষতিপূরণের মামলা নিতে পারি না, ক্ষতিপূরণের মামলাকে আমি খারিজ করে দিলাম। ধারা হচ্ছে 29। কারণ তারা 12-র সাথে রিলেশন রেখে তারা 19-এ কিন্তু আপনার কাছে স্কোপ ছিল, আপনি চাইতে পারতেন। ধারা 12 আপনি চাইতে পারতেন, আদালত আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলাম, ঠিক আছে। ধারা 5-এর ডিতে বলছে, ধারা 5-এর ডিতে বলছে ক্ষতিপূরণ চাওয়া যায় নাই, আদালত চাওয়া যাবে না। আমি চাইলাম না আদালত, আমি আপনার কাছে ক্ষতিপূরণ চাই নাই আদালত, আমি ধারা 12-র অধীনে আপনার কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছি। কিন্তু আদালত শুধুমাত্র চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, শুধুমাত্র চুক্তির বলবৎকরণের আদেশ আমার জন্য পর্যাপ্ত প্রতিকার হবে না। আদালত আপনি চুক্তি বলবৎকরণের আদেশও দিবেন, প্লাস ইন অ্যাডিশন টু অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণও দিবেন, অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণও দিবেন। তাহলে দেখেন ক্ষতিপূরণ চলে আসছে। ক্ষতিপূরণকে কেন মূল প্রতিকার না? আমি কিন্তু ক্ষতিপূরণ চাই নাই, কারণ আমি চালাক, আমি একসাথে দুইটা খেয়ে নিলাম। একই সাথে ধারা 12-র অধীনে চুক্তির বলবৎকরণের মামলা দায়ের করলাম এবং একই সাথে একই মামলা আমি বলে দিলাম আমি কি চাই, আমি ক্ষতিপূরণ চাই। এবার আদালতকে বলে দিলাম, আদালত আমি 12 ধারাতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলাম। আদালত আমি চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করলাম। আপনি যদি চুক্তিটিকে বলবৎকরণের আদেশ না দিতে পারেন, আপনি যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে না পারেন, তাহলে এর পরিবর্তে আপনার ছোট্ট মেয়েটিকে আমার কাছে বিয়ে দিবেন। আপনি যদি চুক্তিটিকে বলবৎকরণের আদেশ না দিতে পারেন ধারা 12-র অধীনে, তাহলে ধারা 19-এর অধীনে আপনি এর পরিবর্তে কম্পেনসেশন দিবেন। তার মানে হচ্ছে আমি কিন্তু চাচ্ছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ, আমি কিন্তু চাচ্ছি একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ। আমার অতিরিক্ত হিসেবে বা পরিবর্তে ক্ষতিপূরণ চলে আসতেছে। তারপরে 19 ধারা আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি যখন সুযোগটিকে কাজে লাগাবো না এবং 29 ধারাতে গিয়ে আমি বলবো আদালত আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আমি দায়ের করছি, এটাকে আপনি খারিজ করে দিয়েছেন, এখন আমি ক্ষতিপূরণ চাই, তখন 29 ধারার অধীনে আদালত বলবে আপনার জন্য 19 ধারাতে সুযোগ ছিল, আপনি 19 ধারার সুযোগকে অ্যাপ্লাই করেন নাই। 12 ধারার অধীনে দায়ের করা মামলা, 12 ধারার অধীনে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশে দায়ের করা মামলা আমি যখন খারিজ করে দিচ্ছি, আমি এবং আপনি যেহেতু 19 ধারাকে কাজে লাগান নাই, আমি 29 ধারার অধীনে এই ক্ষতিপূরণ চেয়ে যে মামলা দায়ের করলেন এটাকে আমি খারিজ করে দিলাম, এটাকে আমি খারিজ করে
দিলাম। তাহলে আমরা কতগুলো ধারা শিখলাম? আমরা মোটামুটি ভাবে ধারা 12 দেখলাম, 12-র সাথে 5-এর ডি দেখলাম। আমরা দেখলাম হচ্ছে ধারা 12-র সাথে হচ্ছে কত দেখলাম? ধারা 12-র সাথে আমরা 19 দেখলাম, ধারা 12-র সাথে আমরা 29 দেখলাম। এখন এই ধারাগুলো থেকে আমার এমসিকিউ প্রশ্ন, আজকের ফর্মাল ক্লাস আমাদের শেষ। ধারাগুলো থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন, আমরা চলে যাই। কেউ যদি আমার সাথে লাইভে আসতে চান তাহলে যোগ দেন, তাহলে জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে নিয়ে আসি। ওকে, এবার দেখেন ওকে, কেউ যদি লাইভে আসতে চান তাহলে আমার সাথে আসবেন, নিয়ে আসবেন। এবার আসেন আমার প্রশ্ন, আপনি ওকে, এবার দেখেন আমরা প্রশ্ন করি। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা, আচ্ছা শোনা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা কয়টি ক্ষেত্রে হয়? না, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আদালত কয়টি ক্ষেত্রে দিতে পারে, আদেশ কয়টি ক্ষেত্রে দিতে পারে? আদালত কয়টি ক্ষেত্রে দিতে পারে? ওকে, আমরা উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এখন কি শোনা যায় না নাকি? শুনতে পান আপনারা? উত্তর হচ্ছে আমাদের 4টি। আমির হোসেন ভাই অনেক উত্তর করেছেন, টুব্বারানী রাউত, ফাতেমা বেগম। আমরা যতক্ষণ আলোচনা করলাম তার মধ্য থেকে আমরা প্রশ্ন তৈরি করব, এবং কেউ যদি মিস করেন এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেল লিংকটা দেওয়া আছে। এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি যত ভিডিও ছাড়ি সবকিছু আমার ইউটিউব চ্যানেলে পাবেন, এবং বাংলাদেশের একমাত্র ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মতো করে এখন পর্যন্ত আইন শিক্ষার্থীদের জন্য কোনো ইউটিউব চ্যানেল তৈরি হয় নাই। সো আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন। আমরা চলে আসি আমাদের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, একবার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলে এবং আদালত সেটাকে খারিজ করে দিলে পরবর্তীতে নতুন করে মামলা দায়ের করা যায় না, ধারা কত? ভাইজান আপনি কি শুনতে পান? জি, শুনতে পারতেছি কথা। আপনি কোথা থেকে আছেন দাদা? আমি কিশোরগঞ্জ থেকে বলতেছি। আপনি মিঠুন শাহকে কেন ভালোবাসেন? আপনার ক্লাসগুলো রেগুলার দেখি, ইউটিউবে ফার্স্ট আপনাকে দেখছি। ইউটিউবে দেখার পরে আপনারা দেখলাম যে আমার এক ফ্রেন্ড আছে সম্ভবত আপনাদের সাথে প্র্যাকটিস করতেছেন, নাহিদা খানম। ওকে দেখলাম, তো মনে হলো না ওই নাহিদা খানম হচ্ছে আমার স্টুডেন্ট, আমার কাছে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সেই হিসেবে আপনাকে আমি ফলো করলাম। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। আপনাকে ফেসবুকে আমি নক দিছি, অ্যাড দিছিলাম, সে কন্ট্যাক্ট করলাম, আপনাকে ফলো করতেছি আমি অবশ্যই ভালো কিছু করার জন্য। যে বাংলাদেশে এমন কোন প্ল্যাটফর্ম অনলাইনে আছে যেখানে প্রতিদিন ফ্রিতে লাইভ ক্লাস হয়, এমন কোন প্ল্যাটফর্ম কি বাংলাদেশে আছে? না, এখন পর্যন্ত আমি পাই নাই। আমি অনলাইনে অনেক ধরনের দেখছি, সার্চ করছি বা আপনার খোঁজার চেষ্টা করছি, কিন্তু এভাবে নাই, ডিরেক্ট নাই। আমার ক্লাসে ব্যতিক্রম কি খুঁজে পান যেটা অন্যান্যদের ক্লাসে থাকে না? উদাহরণগুলো খুবই সুন্দর, মানে এই শ্রুতি মধুর বা বোঝা খুবই সুন্দরভাবে বোঝা যায় উদাহরণগুলো, এবং যে লিঙ্ক গুলো এগুলো খুবই সুন্দরভাবে বোঝানো। আচ্ছা, এই লাইভ ক্লাসকে কেন্দ্র করে আপনাদের কি করা উচিত? অবশ্যই আপনার রেগুলার আপনার সাথে ফলো আপে থাকা উচিত, এবং যতটুকু পারি আমরা শেয়ার করার চেষ্টা করি। আমাদের কিশোরগঞ্জে একটা গ্রুপ আছে, আমরা রিসেন্টলি পরীক্ষা দিছি, সেই গ্রুপে আমি অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি। যারা যারা আর ফলো আপ করতে চায়, যাদের সময় আছে তারা আপনার সাথে কন্ট্যাক্টে থাকবে। আচ্ছা, প্রত্যেকটা ল কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ল গ্রুপ আছে,
এই ল গ্রুপে কি শেয়ার করলে কি সবার কাছে পৌঁছানো ইজিলি সম্ভব না? জি, ইজিলি সম্ভব আমি মনে করি, কারণ লগ গ্রুপ গুলো সবাই ফলো করে। কারা ফলো করে যারা হচ্ছে ডেডিকেটেড আপনার যে অ্যাডভোকেট হবে বা ভালো আপনার ভালোভাবে প্রিপারেশন নিবে, ব্লগ ওকে গ্রুপ গুলো তারাই ওকে ফলো ঠিক। করে। দাদা এক কথায় বলবেন মিঠুন সাহা জি লাইভ ক্লাস নিয়ে এক কথায়, জি জি, অবশ্যই। এক কথায় বলবেন মিঠুন সাহা লাইভ ক্লাস নিয়ে কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আই লাভ ইউ। I love- ওকে, কে আছেন দাদা, কোথা থেকে আছেন? দাদা আমাকে কি শোনা যায়? জীবন দেবনাথ দাদা, আপনি একটু ক্যামেরা আসেন, আলো টালোতে আসেন। যদি আপনি কোনো প্রেমিকাকে খুঁজে পেয়ে যান তো ভালো না? না, প্রেমিকা না, বন্ধু বলেন, বড় ভাই বলেন, আপনাকে পাইছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। দাদা এখন কথা হচ্ছে কি যে আমরা আপনি আমার এই ক্লাসগুলো বা আমার ইউটিউব ফেসবুক পেজ আপনি কতদিন যাবত দেখতে পান? আমি আসলে আপনার পেজটা প্রায় অনেক আগে আমি লাইক এবং দিছি, কিন্তু রিসেন্টলি আমি আপনার সাথে কানেক্টেড। গত করোনার আগে আমি আপনাকে ফেসবুকে পাইছিলাম আর কি, ঢাকা আচ্ছা, ইউনিভার্সিটির একটা আমি 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 ধরে নিলাম যে আপনার রিসেন্টলি, মানে আমি আপনার এখানে ফলো করতেছি। আমার আপনার এগুলো ভালো লাগে, আর বিশেষ করে যেহেতু আপনি প্রমোট করতেছেন যে যাদের একটু আর্থিক অবস্থা যারা বিভিন্ন কোচিং সেন্টারে কানেক্ট হইতে পারতেছে না, তারা কিন্তু এই লাইভ ক্লাসের মাধ্যমে অনেক উপকৃত হবে বলে আমি মনে করি আর কি। আমি আচ্ছা চট্টগ্রাম থেকে দেখতেছি। আমি 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 আসলে মানে আইন আইন নিয়ে আমি অ্যাডভোকেটশিপটা চাচ্ছি আমার নিজের কারণে, কারণ আমি একটা প্রাইভেট জব করি, পাশাপাশি আমার একটা অ্যাডভোকেটশিপটা নেওয়াটা খুব জরুরি। আমি লাস্ট আচ্ছা টাইমেও পার্টিসিপেট করছি, আর একটা কোচিং এও করছি, কিন্তু আসলে আমি ওইভাবে জবের জন্য আসলে সময় দিতে পারি না। তো যার ফলে আমি চাচ্ছি যে মানে এমন আচ্ছা একটা প্ল্যাটফর্ম যেখানে খুব ইজিলি আমি শিখতে পারবো এবং খুব সহজে যাতে আমি বার কাউন্সিল মানে পাশ করতে পারি। আমি যদি ধরে নেই যে আপনি আমার লাইভ ক্লাস দেখার আগে আপনার কনফিডেন্স লেভেল ছিল 0, আপনার শূন্য কনফিডেন্স শূন্য লেভেল মিঠুন স্যার ভিডিও দেখার পরে কি 0ই আছে? না, আমি এখনো আসলে আমি এখনো জাজমেন্টে এখন আমি বলবো না এটা, কারণ আমি আরো কিছুদিন গেলে তখন আমি এই জাজমেন্টে বলতে পারবো আর কি। থ্যাংক ইউ দাদা, আমি এই মুহূর্তে থ্যাংক ইউ, জাজমেন্ট ভালো, করবো না। একবারে খুব সুন্দর আনসার, ওকে, একবারে বিচক্ষণ আনসার। ঠিক আছে আরেকটা দাদা। কোশ্চেন আপনার, দাদা আরেকটা যেটা হচ্ছে যে আপনি মাঝে মধ্যে ফিনা নিয়ে একটু করেন। ফিনার কাহিনীটা যদি একটু বুঝাই বলেন আর কি। ফিনা লুঙ্গি বা ফিনা কি, এটার সাথে আপনার সম্পৃক্ততা কি, এটা আমি একটু কিউরিসিটি এটা নিয়ে। আচ্ছা, আমি হচ্ছে ফিনার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, বলেই দিলাম। আমি হচ্ছে ফিনার মালিক। আমার হচ্ছে 4টা লিমিটেড কোম্পানি, স্টুডেন্ট লাইফে সৃষ্টি করা, আমি এগুলোর মালিক। আমার অফিস হচ্ছে বনশ্রীতে, বড় মানে মোটামুটি যতটুকু থাকা দরকার একটা কোম্পানি হিসেবে সে সেটআপ সবকিছু আছে। আমার আন্ডারে প্রায় 200+ লোক কাজ করে মানে আমার কোম্পানিতে। ওকে, ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ইউ, ভালো পরে থাকবেন। কথা হবে আবার। আর 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 কেউ যদি খুবই মনে করেন যে অসহায় আছে বা মার্কেটিং ভালো পারে, তাকে পাঠিয়ে দিবেন। যত সংখ্যক মানুষ আছে কাজ করতে পারবে, নো প্রবলেম। করোনার কারণে একটু খারাপ চলতেছে, মানে আস্তে আস্তে ডেভেলপ হবে আর কি। ওকে, ঠিক আছে দাদা। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে ওকে দাদা, কে আছেন, কোথা থেকে আছেন? আসসালামু আলাইকুম দাদা, আমি কুমিল্লা থেকে আছি। ও, কুমিল্লা থেকে না? কুমিল্লা নিয়ে তো গান বানাইনি, জি বানাইতে হইব। আচ্ছা যাক, নোয়াখালীর পাশে কুমিল্লা। দাদা আপনি জি, কোথায় পড়েন? আমি পড়াশোনা শেষ করেছি 2018 সালে, 19-এর এপ্রিলে আমার অনার্স শেষ হয়েছে। আমি এখনো পরীক্ষা পাই নাই। আপনি কেন মনে করেন যে আমার সমস্ত উদ্যোগ আপনাদেরকে নিয়ে আপনাদের মনের মতো হয় না? যে আমি আসলে গত একদিন আগে আমার ক্লাসমেট, খুবই ক্লোজ ফ্রেন্ড সিলেটের, ও আপনার এফবি লিংকটা আমাকে দেয়। তারপর আপনার একটা লেকচার ছিল, আমি এটা শোনার পর আমারও খুব ভালো লাগে। মানে পর্ব পর্ব বসতেছি কিন্তু আমার পড়াশোনায় আর বসা হচ্ছে না। তো এটা দেখার পর আমারও আগ্রহ হয়েছে, ইনশাল্লাহ আমিও রেগুলার ক্লাস করব, পড়াশোনা করব। আর অন্যদের থেকে আপনার এটা একটু ডিফারেন্ট। অন্যরা শুধু একটা টপিক, একটা সাবজেক্টের একটা টপিক নিয়ে আলোচনা করে অনলাইনে,
জাস্ট ট্রায়াল ট্রেইলার, কিন্তু ফুল সিনেমায় দেয় না। আপনারা এখানে কিন্তু ফুল সিনেমায় পাবো ইনশাল্লাহ। দোয়া করি, আপনিও ভালো থাকুন। এখন ফুল সিনেমা ভালোভাবে পাইতে মিঠুন শাহকে মোটিভেট করতে আপনাদের কি করতে হবে বলেন? অবশ্যই শেয়ার করতে হবে। আমাদের ইউনিভার্সিটি ল গ্রুপ যেগুলোর সাথে আমি কানেক্টেড আছি ওইগুলোতে আমি অবশ্যই অলরেডি শেয়ার করে দিয়েছি, আবার শেয়ার করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে দাদা, ভালো লাগলো দাদাকে অনেকক্ষণ ধরে বসে রাখছেন। দাদা কেমন আছেন? দাদা কেমন আছেন? পারমিশন মিশন দা। না না দাদা, দাদা আপনি কথা বলেন। sorry. এই যে সুন্দর দাড়ি দাদা, দাদা কেমন আছেন? কোথা থেকে আছেন? আপনার আপনার চেহারা কিন্তু সুন্দর। আমি কিন্তু সাধনা করছিলাম যে আপনার চেহারার মতো যে আমার চেহারাটা হয়। তো দাদা কোথা থেকে দাদা? আচ্ছা, মানে এই ঢাকার ভিডিও ঝালকাঠিতে পৌঁছে গেছে? হ্যাঁ, আমি তো আপনার ভিডিও দেখি প্রায় দাদা তাহলে আপনি একটু জাস্টিফাই করতে পারবেন ওভারঅল আপনার কেমন লাগে ক্লাস? বাংলাদেশে যতগুলো ইউটিউব চ্যানেল আছে আপনার আইন শিক্ষা, তার থেকে আপনার অনেকটা ব্যতিক্রম। আমার যতটা জটিলতা ছিল আপনার আইন শিক্ষা ব্যবস্থা বোঝার ক্ষেত্রে, ধারার ক্ষেত্রে আপনার, এবং আমার যতটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো দেখার পরে আমার মূল আইনের প্রতি বা মূল বইয়ের প্রতি যে আকর্ষণটা বাড়ছে আপনার, আর যার কারণে আমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো অনেক সমাধান করতে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আর হচ্ছে আইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা শিক্ষানবিশ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, ক্লাসকে কেন্দ্র করে। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, আমি মনে করব যে যদি আইন শিখতে হয় শিক্ষানবিশদের, তাহলে আপনাকে বেশি করে ফলো করা উচিত। কারণ হচ্ছে যে সহজ ভাষায়, সাবলীল ভাষায় এবং সহজভাবে উপস্থাপনার ক্ষেত্রে আপনার দিক নির্দেশনাগুলো খুব সুন্দর। বাংলাদেশে কি অনলাইনে এটা সম্ভব কিনা যে টাকা ছাড়াও আইন শেখা যায়? সেই ধরনের চ্যানেল এখন আমার মানে এটা কি গতকাল এটা কি তাদের ভিডিওগুলো বা তারা যে বিষয়গুলো শিক্ষা দেয় সেই বিষয়গুলো অনেক সংক্ষিপ্ত এবং যেগুলো অগোছালো, যেগুলো সম্পূর্ণ পরিপূর্ণ না আপনার বিষয়ভিত্তিক বিষয়। আমরা কি বর্তমানে বলতে পারবো যে টাকা ছাড়াও অনলাইন আইন শেখা যায় সরাসরি? হ্যাঁ, শেখা যায় আপনার, সেটা হচ্ছে মিঠু দাদার চ্যানেলটাই। ঠিক আছে দাদা, ভালো লাগলো, ধন্যবাদ দাদা। ওকে, লিংকন ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, জি দাদা ভালো আছেন? দাদা আপনার সঙ্গে কথা বলার জন্য অনেক ট্রাই করছি, অ্যাকচুয়ালি আমি জয়েন্ট ভাবে অ্যাড হতে পারছিলাম না, তারপরে অনেক কষ্টে পাইলাম আর কি। টাকা ছাড়া কি বাংলাদেশে বার কাউন্সিলের সমস্ত সাবজেক্ট শেষ করা সম্ভব অনলাইনে? না, কোনোভাবেই সম্ভব না। এখন থেকে কি একমাত্র সম্ভব? একমাত্র মিঠুন সাহা যে নিজের চেম্বার সামলায়, কোর্ট কাছারি সামলায়ও আমাদের জন্য টাইম বের করছে। এটা আসলে একটা আমার জন্য অন্তত পক্ষে আমার জন্য বিশাল ভাগ্যের একটা ব্যাপার, কারণ আমার টাকা দিয়ে পড়ার মতো অ্যাবিলিটি নাই। আমি জুনিয়রশিপ করি, কোনোভাবে চালাই আর কি। বগুড়া থেকে বলছি আমি। ঠিক আছে, আমি আপনাকে মেসেঞ্জারে বলছিলাম যে আসলে যদি আপনার জন্য আমি কিছু করতে পারি, আমার কোনো পেজ বা কোথাও শেয়ার দিয়ে, বা আর আপনার ফিনার একটা ডিলারশিপ আমাকে দিবেন নাকি বগুড়ায়? না, এটা নিয়ে পরে কথা বলি, এখন আইনের মধ্যে থাকি। আচ্ছা আচ্ছা, আইনের মধ্যে আমি জিরো ছিলাম আমার কনফিডেন্স। আমি আপনার ভিডিও দেখার পরে যখন ধারাভিত্তিক এই যে কালকের ক্লাসটা করলাম, পাঁচের সি থেকে শুরু করে 6, 7, 52, 53 আমি কোনোভাবেই মানে রপ্ত করতে পারছিলাম না। কিন্তু কালকে একটা ক্লাস আপনি হয়তো দেখবেন যে আমি এটা রিপ্লে দেখেছি আবার, ঠিক আছে? দেখার পরে আমি এই ক্লাসটা মানে এমন ভাবে হয়ে গেছে যে আর ভুলবই না, আর পড়তেই হবে না, ঠিক আছে? মানে আমি খুবই স্যাটিসফাইড এবং কনফিডেন্ট যেখানে আমি জিরো ছিলাম। আচ্ছা, আইন অনেক কঠিন, অনেক সহজ, এটা আপনি কোথা থেকে শিখছেন? জি 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 দাদা, মানে আমরা সবাই বলি আইন অনেক কঠিন, আমার কথা হচ্ছে যে আইন অনেক সহজ, এটা আপনি কোথা থেকে শিখছেন?
এটা আমি আপনার ক্লাস করে শিখলাম। এছাড়া আমি আগে কঠিন, কারণ ধারাবাহিকভাবে পড়তেছিলাম, সেকশন ওয়াইজ মনে রাখতে পারতেছিলাম না অনেক সময়, মনে মনে ভাবি, মনে আসে না, ভুলে যায়, এই সেই। এখন আপনি যেভাবে ক্লাসটা শুরু করেছেন আমি দেখে আসলে খুবই, আর আপনার কাছে একটা অনুরোধ যেটা ছিল যে যে এইভাবে ক্লাসটা করার রুটিন অনুযায়ী, শিডিউল অনুযায়ী, এইটাই হলো যে সবচেয়ে ভালো আচ্ছা, ধারাবৃত্তি। এইটা করে আমাদের এটা ধারাবাহিক 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 করলে যে ভালো হয় এটা আমি জানি। এটা আসলে আমি জি দেখতেছিলাম যে জি জি আপনারা আমাকে কিভাবে ভালোবাসেন, এখন দেখতেছি যে না, আপনারা জি সম্পূর্ণই জি জি ভালোবাসেন। এই কারণে ভাবলাম যে বেটার জিনিসটা চালু 100%, করা দরকার। 100%, ওকে, 100%। আপনি যে কোর্ট কাছারি সামলায়, চেম্বার সামলায়, তারপরে আমাদেরকে যে এই সময়টুকু দিচ্ছেন, আপনার মূল্যবান সময়, এই জন্য দাদা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো দাদা। ঠিক ঠিক আছে আছে দাদা, দাদা। ঠিক আছে দাদা, তাহলে ভালো থাকেন, কথা হবে। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। এখন কথা হচ্ছে তাই যে আমরা কি আপনাকে অনেক পড়াশোনা, সুন্দর লাগতেছে। আচ্ছা আমি তো অলওয়েজ সুন্দর। এখন কথা হচ্ছে যে তাই কথা হচ্ছে যে কথা হচ্ছে যে আমরা যেভাবে পড়াশোনা করতেছি, এভাবে কি আমাদের 100% না হলেও 90% কনফিডেন্স ধরে রেখে বার কাউন্সিল পরীক্ষায় আমরা উপস্থিত হতে পারবো কিনা, কি মনে হয়? লাইভ ক্লাস থেকে, শুধুমাত্র লাইভ ক্লাস থেকে। লাইভ ক্লাস থেকে আসলে নিয়মিত যদি আমরা শুনতে পাই এবং প্রতিদিন যদি আমরা অ্যাটেন্ড করি, আমার মনে হয় এর পাশাপাশি আরেকটু যদি আমরা স্টাডি করি, সম্ভব। আমার মনে হচ্ছে কিন্তু আমি কিছুই পারি না, এখনো কিছুই পারি না। আমি একবার এমসিকিউ দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমার প্রিপারেশন এর থেকে বেটার ছিল। কারণ এই পরীক্ষার পরে আমার আর বই খাতার কাছাকাছি আর আসা হয়নি, কারণ আমার একটা পিচ্চি আছে ছোট, এজন্য আর আসতে পারি নাই। আপনার এই ক্লাস থেকে মনে হচ্ছে যে আমার কনফিডেন্স বেড়ে যাচ্ছে, আমি পারবো ইনশাল্লাহ আপনার এই লাইভ ক্লাসের মাধ্যমে এগিয়ে যেতে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, এবং রমেশ, রমেশ দা কেমন আছেন? ভালো আছে দাদা, আপনি ভালো আছেন? জি দাদা, আপনার ক্লাসগুলো কেমন লাগে? দাদা ক্লাসগুলো অনেক ভালো লাগে, বিশেষ করে আমি আপনার সাথে মেল আগের থেকে মানে মেসেঞ্জারে পরিচিত। দেন আমার সবচেয়ে বড় বেনিফিটটাই হচ্ছে কি দাদা, মনে করেন যে আমি আপনার ক্লাস প্রায় দেখা হয় না, যাতে পড়ার জন্য নেট থাকে না বা ওয়াইফাই কারেন্ট থাকে না, বিভিন্ন চাপের জন্য হয়তো আমি লাইভ ক্লাসে থাকি না। দেন আমার যখন বেঁধে যায় যে সাবজেক্ট ওয়াইজ, মনে করেন সিপিসি সিআরপিসি, আমি চলে যাই আপনার ভিডিও মানে ইউটিউবে চলে যাই। সবচেয়ে বেশি বেনিফিট হয় দাদা ইউটিউব থেকে, আপনি যদি ক্লিয়ারলি ওই ওই ইউটিউব থেকে দেখার পরে ওইটা সবচেয়ে ভালো হয় আমার কাছে। আর প্রথম থেকে আমি আপনাকে ফলো করি যে আপনি প্রথম যখন লাইভ শুরু করছিলেন ওই সময় একটা কথা বলছেন, লোয়া